তৌসির স্বপ্নটা দেখে আর নিদ্রায় আচ্ছন্ন থাকতে পারে না। তটস্থ হয়ে যায় ওর অন্তর। এই স্বপ্ন মাঝে মধ্যেই দেখে, নিত্য দেখলেও ভয়টা দ্বিগুণ রূপেই চেপে ধরে। তৌসির আঁতকে উঠে বসে পড়ে। ওর বাহুতে নাজার মাথা রাখা ছিল বিধায় নাজা পাটি থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে ফ্লোরে। স্বাভাবিকভাবেই এমনটা হওয়ায় যে কারো ঘুম ভেঙে যাবে। নাজা ধরফরিয়ে উঠে বসে আশেপাশে ঘুম ঘুম চোখে কিছুটা আতঙ্ক নিয়ে চোখ বুলাতে থাকে। বোঝার চেষ্টা করে কি হলো এখন ওর সাথে, কেন হঠাৎ এমন ঝটকা খেল। সামনে তাকাতেই কিছুটা অবাক হয়। তৌসির বসে আছে ছন্নছাড়া রূপ ধারণ করে, এক দৃষ্টিতে ফ্লোরের ন্যায় তাকিয়ে আছে। তৌসিরের দুই হাতে শক্তপোক্ত বাহুগুলো তিরতির করে কাঁপছে। ঘামের ফোঁটা লেগে আছে ঘাড়ের সাদা চামড়ায়। নাজার সঠিকভাবে ধরতে না পারলেও এতটুকু বুঝেছে, এই কিপ্টে লোক নিশ্চয়ই কিছু ভয়াবহ স্বপ্ন টপ্ন দেখেছে। এর জন্যই এমন আতঙ্কে ঠেকিয়ে বসেছে। নাজার মন বলে একটাবার জিজ্ঞেস করি কি হয়েছে, কিছু কি হয়েছে? আচ্ছা, আপনি কি পানি খাবেন? পানি দিব? একটু পানি খান, দেখবেন ভেতর শান্ত হয়ে যাবে। মন চাইলেও মস্তিষ্ক শোধায় বারংবার এমন কিছু করার প্রয়োজন নেই। সে তো তার মতো, তুমি তোমার মতো। নাজা নিজের মস্তিষ্কের কথাটাই বাস্তব রূপে ধারণ করে নিয়ে চুপটি করে ওড়নাটা গায়ে জড়িয়ে উঠে যায়। উদ্দেশ্য অজু করে তাহাজ্জুদ পড়ে নেওয়া। ঘুম যখন ভেঙেই গেল তাহলে আর কি বা করা। নামাজ আজ একটু আগেই পড়ে নি। রুমে দুজন মানব, অথচ একটু টুশব্দ নেই। একজন আরেকজনের নিঃশ্বাসটাই শুধু শুনছে, আর কিছু না। নাজার কানে স্পষ্ট আসছে তৌসিরের জোরে শ্বাস ছাড়ার শব্দ, কিন্তু তারপরও একটিবার জিজ্ঞেস করে না কি হয়েছে আপনার। ও নিজের মতো চুপচাপ উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তৌসির নাজার উঠে যাওয়ার বিষয়টি অনুভব করে ঘাড় ফিরিয়ে একবার তার যাওয়ার দিকে তাকায়। তালুকদারের মাইয়া বলে কথা, দয়া কি থাকবে? থাকার তো কথা নয়, তাই নেই। নিজের পরিবারের মতোই স্বার্থপর হয়েছে। এই যে তৌসিরের এই হালত দেখেও কিছুই বলল না, একটাবার জিজ্ঞেসও করল না এ কেমন নারী, কেমন বউ। বউ না দুশ্মন? তৌসির ওর যাওয়ার পানে একইভাবে তাকিয়ে বলে, ইতরের ঘরে ইত্রাণী, ডাকাইতের ঘরে ডাকাইত, শয়তাননি। তোর এই ঠাডা পড়া বিবেকে গজব পড়ুক, গজব। এই বলে ঘাড় ঘুরিয়ে নেয়। নিজেকে নিজেই বলে, কিছু অতীত হয় সুন্দর, আর কিছু হয় বীভৎস, তাই সব গুলিয়ে নেওয়া উচিত নয়। এই বলে আবার ঘুমাতে যাবে, তখনই দেখে বালিশের পাশে নাজার ফোন পিট পিট করছে অ্যালার্মের আওয়াজে। তৌসির হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করে। একটু সময় তাকিয়ে রয় ফোনের দিকে। নাজার ফোনের পাশেই ওর ফোন রাখা। নাজার গ্যালাক্সি S25 আলট্রা ফোনের পাশে তৌসিরের 17 সালের গ্যালাক্সি এর পুরাতন ডিসপ্লে ভাঙাচোরা ফোনকে ভারী বেমানান লাগছে। ঠিক তেমন বেমানান যেমনটা নাজার পাশে তৌসিরকে লাগে। তৌসির অসুন্দর নয় বটে, তবে নাজার সৌন্দর্যের সামনে তৌসির কালাচান, এটা তৌসিরের ভাবনা। যতই হোক নাজা ব্রিটিশ, ওর জন্ম ইংল্যান্ডে। জন্মের পর 6 বছর অবধি ছিল সেখানে। বাবা বাংলাদেশি হওয়ায় পেয়েছে বাবার আচার আচরণ, স্বভাব সব কিছু। আর মা ব্রিটিশ হওয়ায় পেয়েছে মায়ের সৌন্দর্য। তৌসির মাঝে মধ্যে নাজার দিকে তাকায়, দুই এক পলক, সাথে ভাবে, এই পুতুল সত্যি ওর ঘরের বউ, ওর নিজের বউ। ওর ঠিক এখনও বিশ্বাস হয় না এমন একটা মেয়ে ওর মতো মানুষের কপালে সত্যিই খোদা জুটিয়েছেন। তৌসির এই খণ্ডখানিক ভাবনার অতল গহ্বরে ডুবে ম্লান হেসে বলে ওঠে, এমন এক চিজ জুটাইলি দয়াল আমার মতো বজ্জাতের তাকদিরে। যেই হালার পুত দেখব সেই স্বপ্ন বুনতে শুরু করব। এটা ভেবেই কপাল কুঁচকায়, নিজে নিজের কথার উত্তর দেয়, আমার বউ আমার ব্যক্তিগত চিজ, ওরে লইয়া স্বপ্ন দেখলেই তো আর পাইব না।
উক্ত কথাটা তৌসির নিজের মধ্যে অনুভব করে। এটা ভাবতেই খুশিতে সুরমা নদীতে লাফ দিতে মন চাচ্ছে যে ওর বউ শুধুই ওর। এই পুতুল ওর নিজের একান্ত। এখন যদি স্পিকার বাজানো সম্ভব হতো তবে লুঙ্গি হাতে নিয়ে একটা লুঙ্গি ডান্স দিত। আজ মন বড্ড খুশি। এই খুশি উদযাপন করার জন্য হলেও একটা ঝাক্কাস ডান্স দেওয়া উচিত, সাথে এক বোতল বিয়ার। আর পার্টনার হিসেবে নাজা হলে মনে হয় দুর্দান্ত একটা ডান্স দিত। কিন্তু যেই নাজা ডান্সের কথা বললে তৌসিরকে বেইজ্জত করে দেবে ভদ্র ভাষায়, তাই ইজ্জত নিয়েই থাকা উত্তম। প্রয়োজন নেই বেইজ্জতি ডান্সের। তৌসির বালিশে মাথা রাখে, একটু ঘুমানো প্রয়োজন। যেই না বালিশে মাথা রাখে তখনই নাজা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে গাঢ় গলায় বলে, এরে হুন রানী, এই যে শুনছেন। নাজার ডাক শুনে তৌসির এই ডাকের মর্মার্থ উপলব্ধি করতে পারে যে হয়তো কোনো প্রয়োজন পড়েছে এই স্বার্থপর চিজের, নয়তো এত মিঠা করে ডাক দিত না। কিন্তু তৌসির বালিশ থেকে মাথা তুলে না, একইভাবে শুয়ে থাকতে থাকতে নিমেষ গলায় উত্তর দেয়, জি হুনরাম, জি শুনছি। নাজা বুক ছেড়ে মর্মপীড়ার নিঃশ্বাস ছেড়ে 2 কদম এগিয়ে এসে বলে, অজুর লাইনে ট্যাপ কাজ করছে না, ট্যাপের মুখ খুলে গেছে, এখন আমি কিভাবে অজু করব? তৌসির নাজার কথায় কিছু বলতে নাই, কিন্তু ফের থেমে গিয়ে অন্য কিছু বলে, তো আমি কি করব? তোমার যেমনি ইচ্ছা অমনি গিয়া করো। তৌসিরের কথায় নাজা রুক্ষ সুরে বলে ওঠে, কি বললেন? তৌসিরুর গলার সুরটা এমন কঠিন দেখে এক লাফে উঠে বসে। একটু প্রতিশোধ নিচ্ছিল ওই যে নাজা ওকে কিছুই জিজ্ঞেস করেনি আগে, তারই প্রতিশোধ নিল। তৌসির নাজার দিকে তাকায় না, তাকালেই বেজ্জত চোখ দুটো ওর দিকে শিকারীর বন্দুকের মতো এঁটে যাবে। তাই না তাকিয়েই বলে, না কিছু বলিনি, চলো, পুকুর থাইকা অজু কইরা আসবে। এই বলে উঠে দাঁড়িয়ে লুঙ্গির গিট্টু একটু ফস হয়ে গিয়েছিল। সঙ্গত কারণে গিট্টুটা ঠিক করতে করতে টর্চলাইট নিতে যায় টেবিলের দিকে। নাজা বিছানার কোণ থেকে নিজের হিজাবটা গায়ে জড়িয়ে উপরে ওড়না জড়িয়ে নেয়। নামাজের হিজাব পরে নিল। এখন নিশিবেলা বলতে গেলে আর এই সময় সাবধানে থাকতে হয়, তাই সতর্ক হয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে নিল। ওড়না জড়িয়ে নিয়ে তরঙ্গায়িত পায়ে সামনে 1 কদম ফেলে মুখ তুলে চঞ্চল চোখে তৌসিরের চোখের দিকে তাকায়। যদিও ইচ্ছে করে তাকায়নি, এমনি এমনি পড়ে যায় চোখে চোখ। নাজা দেখে তৌসির আগ থেকেই ওর দিকে চোখের পলক না ফেলেই আনমনা চাহনি নিয়ে নির্নিমেষ তাকিয়ে আছে। আসলে নাজা ওড়নাটা পরছিল, সেটাই দেখছিল। নাজাকে নিজের দিকে তাকাতে দেখে ধ্যান থেকে এক ঝটকায় ফিরে এসে দ্বিধাগ্রস্ত মনোজ্ঞতায় বলে ওঠে, হ চলো। চলো বলে আর এক পা দাঁড়িয়ে থাকে না, উচ্ছল হয়ে সামনের দিকে অগ্রসর হয়। নাজা ওর পিছনে পিছনে যায়। নিচে এসে সদর দরজার তালা খুলে তৌসির টর্চ জ্বালিয়ে নাজাকে বলে, তুমি একটু খাড়াও, আমি দেখি কোনো চোর টোর আছে নাকি, লাইট মাইরা পরে বের হইবা। এই আদেশ দিয়ে সদর দরজা থেকে সামনে পা রেখে আশেপাশে লাইট মেরে ভালো করে দেখে নেয় কেউ আছে কিনা। না, কেউ নেই, থাকার কথাও না। তৌসির জানে কেউ অত সাহস দেখাবে না, কিন্তু তাও একটু চেক করে নিল। ওর বই নিশিরাতে বের হয়েছে বলে কথা। তৌসির ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে নাজার দিকে তাকায়। যদিও অন্ধকারে ওকে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু অব্যয় চোখে আটকায়। তৌসির বলে, তালুকদারের মাইয়া, দোয়া দুরুদ যা পারো তা পইরা পা রাখো বাইরে, না পড়লে মাগির পোলা জিন্ডা আবার তোমায় যাইতা ধরব। এমন কথায় নাজার ভেতরে মর্মন্তুদ ক্রোধের সঞ্চার হয়। তদুপরি নাজাও কিছু বলে না, চুপচাপ আয়তুল কুরসি পড়ে বাড়ির বাইরে পা রাখে। সদর দরজাটা লাগিয়ে সামনে আগায়। তৌসির সামনে চরণ ফেলতে ফেলতে বলে ওঠে, তালুকদারের মাইয়া, তুমি বিলাসিতা একটু কমাও।
আকস্মিক এমন কথায় নাজার মনে মনে তীব্রভাবে কোপিন্ন জমে। আর জমারিত কথা, এমন লাইনহীন কথা শুনে কেউ ঠিক থাকে? নাজা খানিকটা কঠিন বিষাদদম ধ্বনিতে বলে, আমি কি বিলাসিতা করেছি? এত বড় বড় কথা বলছেন। তৌসিরের কথায় কিঞ্চিত হেসে পিছনে তাকিয়ে ওর দিকে এক পলক চোখ বুলায়। তারপর সামনে দৃষ্টি স্থির করে বলে, এই যে প্রতিদিন নয়া নয়া ড্রেস পরো, মানলাম নয়া বউ, এর লাইগা একটু আধটু নতুন কাপড় পরবা, তাই বইলা সব পইরা নিবা? এই বছরের জন্য 2টা না হলে 4টা ড্রেস বের করিও, বাকিগুলো রাইখা দিও। অযথা ঘরে পরে নতুন কাপড় নষ্ট কইরা কি করবা? তৌসিরের কথাগুলো নাজার কানে যায়, তবে আজ রাগ হয় না ওর। এটা তো নতুন কিছু না। নাজা স্ত্রীপ্ত কঠোর ব্যঞ্জনায় বলে, আমি এক ড্রেস মাসে 2বার পরি না, আর আপনি বছরে 4টা বলছেন। দুঃখিত, আমার পক্ষে তা অসম্ভব। আহা, তুমি বুঝতাছো না গো কৈতরী। এই যে নয়া নয়া ড্রেস পরো, এগুলার দাম এক একটা বাংলাদেশি টাকায় 6-7 হাজার। ফুপু চাচারা তো লন্ডন থেকে আমদানি দিয়া দেয়, এর জন্য কদর বুঝতাছো না। একটু আয় করতে শিখো। নাজা তৌসিরের কথার উত্তরে ঘাড়তারামি করে বলে, আমি বিলাসিতা ত্যাগ করে আপনার মতো কিপটামি করতে পারবো না। তৌসিরের প্রখর রাগ হয়। শান্ত মেজাজে হঠাৎ তীব্র ক্রোধের বিস্ফোরণ ঘটে। সামনে আগাতে আগাতে অনমনীয় স্বরে নাজার কথার বিপরীতে বলে, আম্বানির ঘরের খাম্বানি, আমার লগে ঘর করতে যদি হয় তাইলে আয় করতে শিখো, নয়তো বাপের বাড়ি সোজা দৌড়। নাজা তৌসিরের কথায় নাক মুখ কুচকে চাপা রাগে মোড়া সুরে বলে, বউ একটা কাপড় চাইলে মানুষ বউকে 10টা কিনে দেয়, আর আপনি, ছি। তৌসির নাজারি উদাহরণ দেখে মিটিমিটি হেসে তাচ্ছিল্যের সুরে বলে, আমি ইলন মাস্কের ভাই বেলুন মাস্ক না যে বউ একটা কইলে 10টা কিনা দিমু? একটাও দিমু কিনা সন্দেহ আছে। নাজা তৌসিরের এই উত্তরে অতুচ্ছ বিরক্ত হয়ে বলে, ছি, কত ছোট লোক আপনি। এত কিপটামি করে কি হবে এই 2 দিনের জীবনে? তৌসির ওর কথায় আলতো হেসে মিঠা সুরে শোধায়, এত বিলাসিতা করে কি হবে এই 2 দিনের রজনীতে? নাজার কথা বাড়ায় না। এতক্ষণে ওরা পুকুরে চলে এসেছে। নাজা চুপচাপ নামতে থাকে পুকুরের সিঁড়ি বেয়ে। তৌসির আওয়াজ দিয়ে বলে, দেখো, সাপ টাপ থাকতে পারে। এই বলে নিজেও নেমে যায়। নাজা মিসওয়াক করে অজু করে নেয়। তৌসির আশেপাশে লাইট দিয়ে দেখে পানিতে মাছ চোখে পড়ে কিনা, কিন্তু না, বড় মাছ চোখে পড়ল না। নাজা অজু শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, চলুন। তৌসির নাজার কথায় ওর দিকে সরু চোখে তাকিয়ে থেকে চোখ নামিয়ে বলে, তুমি 5 মিনিট খাড়াও, আমি একটা ডুব দিয়া লই, ঘাইমা গেছি। নাজা তো অলঙ্ঘনীয়ভাবে অবাক হয় এই তিমির ঘেরা নিশীথে তৌসির গোসল করবে, এ কেমন কথা। নাজা অবাক হয়ে দাঁড়িয়ে রয়, তবে বলে না কেন করবেন, প্রয়োজন নেই করার। তৌসির ওর হাতে টর্চটা দিয়ে 2 সিঁড়ি নেমে ঝাঁপ দেয় পুকুরে। নাজা 2 সিঁড়ি উপরে উঠে পানির দিকে লাইট নিক্ষেপ করে। তৌসির সাঁতরিয়ে ডুব দিয়ে ধীরে ধীরে উপরে আসতে আসতে বলে, যাকগে, একটু আরাম লাগবো। সাউয়ার স্বপ্ন দেখা ঘাইমা গেছিলাম। নাজা কথাটা শুনে তবে উত্তরে কিছুই বলে না। ওর বেহায়া চোখদ্বয় আটকে গেছে তৌসিরের দিকে। ওর পরনে সাদা একটা স্যান্ডো গেঞ্জি আর কালো লুঙ্গি। পানিতে ভিজার কারণে সাদা গেঞ্জিটা ভিজে ওর নিখুঁত পৌরুষমণ্ডিত শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। শরীর দেখে মনে হচ্ছে এই কিপ্টে আর যাই করুক, জিম, কুস্তি, লড়াই এসব হয়তো করে। নাজার চোখ আটকে যায় সুপার গ্লুর মতো তৌসিরের পানে। ওকে এক নজর দেখার কৌতূহলে ওর প্রশস্ত কাঁধ থেকে নেমে আসা বাহুতে শক্তির প্রবল উপস্থিতি। বুকের গঠন দেখেই মনে হচ্ছে জিম করে অভ্যস্ত।
ভিজা গায়ে লেগে থাকা গেঞ্জির নিচে পেশির প্রত্যেকটা রেখা শৃঙ্খল ভেসে উঠছে। অ্যাপসগুলো স্পষ্ট, মনে হচ্ছে ইটগাঁথা দেয়ালের মতো একে একে সাজানো হয়েছে, বা কেউ হয়তো সাজিয়ে দিয়েছে। ফর্সা গায়ে পানি মুক্তার মতো ঝরছে। তৌসির নাজারি তাকানো লক্ষ্য করে বলে, কি তালো, এমনি তাকাও কেন? কেরাস টেরাস খাইলা নাকি? তৌসিরের কথায় নাজা বাস্তবে আসে। দেখতে যতই সুন্দর হোক না কেন, কথাবার্তার আচরণ ইবলিশের মতো। ইবলিশও হয়তো এভাবে কথাবার্তা বলে না। নাজা নিজের অবাধ্য দৃষ্টিকে সামলে নিয়ে পানির দিকে চোখ রেখে নাকমুখ কুঁচকে বলে, আপনার মতো মানুষের উপর এসব খাওয়া জায়েজ না। তৌসির নাজার কথায় মুচকি হেসে গেঞ্জি খুলতে খুলতে বলে, মুখের ভাষা একটু খারাপ হইলেও আমি দেখতে মন্দ না, তাই লাইন একটু আধটু মারতেই পারো। নাজা সেই আগের মতো সামনে তাকিয়ে বলে, আমার লাইন মারার শখ ওঠেনি। শখ উঠব কেমনে? করল্লার মতো তিতা যেমন। আপনার মতো তো আর কালো নয়, তিতা হলে আমার তিতাই ভালো। হা হা। কালা আর ধলার মাঝে পার্থক্য বোঝ বেটি, পরে কালা ধলা মারাইস। নাজা শক্ত গলায় ধারণ করে, আমি বুঝেই বলছি। তৌসির হাত বাড়িয়ে নাজার হিজাবের উপর রাখা ওড়নাটা একটানে নিয়ে নেয়। এমন আকস্মিক ঘটনায় নাজা ভারী বিরক্ত হয়। দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার ওড়না নিলেন কেন? তৌসির নাজার ওড়নাটা ভেজা লুঙ্গির উপর পেঁচাতে পেঁচাতে বলে, এখন কি কাপড় ছাড়া ঘরে যামো? তোমার ওড়না কোমরে পেঁচাইয়া তোমার সম্পদ জিনপরির কাছ থেকে লুকায়া যাইতে হইব না। নাজা তৌসিরকে লুঙ্গি বদলাতে দেখে লাইট অফ করে নিয়ে রাগচাপা গলায় বলে, তো আপনি আমার ওড়না কেন পরবেন? দিন বলছি ওড়না। তৌসির ভেজা লুঙ্গিটা খুলতে খুলতে পাশ ফিরে নাজার মুখের দিকে তাকায়। চন্দ্র আলোকিত নিশীথে ওর লাবণ্যময় মুখখানা লাবণ্যর উৎকর্ষ মনে হচ্ছে। তৌসির কপাল কুঁচকে বলে, তো এখন তোমার নিয়ত কি? ওড়না তোমারে দিয়া লুঙ্গি ছাড়া ঘরে যাইতাম? ব্যাস। এমন কথা শুনে নাজা চুপ হয়ে যায়। এই লোকের সাথে কথায় পারা ওর পক্ষে সম্ভব নয়। ছি, কি কথা কয় মাঝে মধ্যে। তৌসির নাজার ওড়নাটা কোমরে শক্ত করে পেঁচিয়ে 2 সিঁড়ি নামতে নামতে বলে, লাইটটা জ্বালাও লোক। নাজা ওর কথায় লাইটের বাটনে সুইচ দেয়। তৌসির লুঙ্গি আর গেঞ্জিটা একটু চুবড়া মেরে নেয় পানিতে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কাপড়গুলো চিপতে চিপতে নাজার দিকে সরু চোখে এক নজর তাকায়। দেখে নাজা অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে মনে মনে বনে, মন চাইতেছে গর্দান ধরিয়া ইচ্ছে মতো চুবানি দেই। সাউয়ার মাইয়া আমার দিকে তাকায় না, জালিমনি কোথাকার। তৌসির সিঁড়ি বেয়ে সামনে উঠতে উঠতে বলে, চলো, আর অমনে তাকানির দরকার নাই, নাটকবাজ মাইয়া। নাজা ওর কথা গায়ে না লাগিয়ে সামনে আগাতে আগাতে বলে, আশেপাশে কোনো ফার্মেসি আছে? অনির্বাণ ক্ষণে নাজার মুখে ফার্মেসির কথা শুনে তৌসির স্বল্প মাত্রায় থমকায়। পা থামিয়ে গ্রীবা হেলিয়ে পেছনে তাকিয়ে সরু চাহনি ছড়িয়ে দেয় নাজার মুখ পানে। কিছু একটা আঁচ করে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এখন লাগবে? এখানের সব ভালো না, আমি টাউনে যামু কালকে, ভালো ব্র্যান্ডের টাইনা দিমুনে। নাজা তৌসিরের কথায় ভড়কে যায়। এই পুরুষ কি ভেবে নিল? ধুর, বলাটাই ভুল হয়ে গেছে। কেন যে জিজ্ঞেস করল? নাজা ঠান্ডা গলায় বলে, আমি ওসবের জন্য বলছি না, আমার সিজেট লাগবে। অ্যালার্জি বেড়ে গেছে নাকে চোখে, তাই বলছি। তৌসির এটা শুনে হাঁটতে শুরু করে বলে, ও, আমি কই অন্য কিছু। আচ্ছা, সকালে আইনা দিমুনে, আর ওইসব লাগলে কইও। নাজা ক্ষীণ গলায় বলে, আপনাকে বলার প্রয়োজন নেই, আমি আমার প্রয়োজন হলে নিজেই দেখে নেব। কেন? আমারে কেন বলবা না? আমার ইচ্ছে তাই আমি বলবো না। আপনার কোনো সমস্যা?
না না, আমার সমস্যা হইব কেন? যেখানে আস্ত একটা সমস্যাকে তিন কবুল কইরা বুকে ধরছি, সেখানে এসবে ছোটোখাটো বিষয় আমার সমস্যা থাকতে পারে? আমায় সমস্যা বললেন আপনি? সমস্যাই তো। বিয়ের আগেই ভালো ছিলাম, ভাবছিলাম বিয়া করলে বউ একটু সেবা টেবা করব, দিনকাল আরেকটু ভালা যাইব। কিন্তু আমার সব ভাবনা বৃথা হইয়া গেল। তাহলে আরেকটি বিয়ে করে নিন, সেই বউ সেবা করবে, আমিও সব পারবো না। নাজার কথায় তৌসির অল্পখানি হাসে। তৌসিরের এই হাসি আজ প্রথমবারের মতো নাজা লক্ষ্য করে। ভারী আবেশময়ী এই হাসি। ওর হাসিটি মনে হয় ভোরের প্রথম আলো, যা মুহূর্তেই চারপাশের সব কিছুকে আলোকিত করে তোলে। হাসলে ঠোঁটের কোণে মৃদু বাঁকটি যখন গভীর হয়, তখন গালের টোল দুটো মিষ্টি গোপন কথার মতো ভেসে ওঠে। দাঁতগুলো মুক্তোর মালার মতন শুভ্র ও ঝকঝকে হয়ে বের হয়। তৌসিরের এই হাসি এতটাই সুন্দর তা বর্ণনা করার যোগ্যতা হয়তো কারো নেই। তৌসির চারপাশে একবার চোখ বুলায়। চাঁদনি রাতের স্নিগ্ধ আঁচলে উঠোন ডুবে আছে রূপালি আলোয়। তারই মধ্যে ওরা দুজন পাশাপাশি হাঁটছে। পদধ্বনি মিশে যাচ্ছে নিশির বিশদ মুক্তায়। ক্ষণিকের ঝটকায় বাতাসের কোমল ঝাপটা এসে কানে ফিসফিস করছে। দূর অরণ্যর গহীনে প্যাঁচার করুণ ডাক কানে বাজছে, সাথে ঝিঝি পোকার ডাক। এদিকে আকাশের বুক থেকে ছড়িয়ে পড়া আলোয় উঠোনে ছিটকে পড়ছে হাজারো জোনাকি। তাদের ক্ষুদ্র জ্যোৎস্নায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপে সাজানো স্বপ্নের মেলার ন্যায় দেখাচ্ছে। সব মিলিয়ে ভারী সুন্দর আজকের চন্দ্রালোকিত নিশীথিনে। সাথে নাজা থাকায় আরও বেশি ভালো লাগছে। তৌসির নাজার কথার প্রতি উত্তরে এবার বলে, এক ঝিয়ের যন্ত্রণায় প্রাণ বাঁচে না, আরেকজন আইনা ডাবল যন্ত্রণায় মরার শখ নাই। আমি আপনায় যন্ত্রণা দিই, এত বড় মিথ্যা বলতে লজ্জা করে না? লজ্জা যদি থাকতো তাইলে করতো, নাই তো তাই করে না। নাজা আর কিছু বলে না। এতক্ষণে বাড়ির ভেতর চলে এসেছে ওরা। নাজা চুপচাপ রুমে চলে আসে। তৌসির ওর পিছনে পিছনে আসে। নাজা এসে নামাজে দাঁড়িয়ে যায়, আর তৌসির একটা নীল আর সাদা চেকের লুঙ্গি পরে নেয়। তৌসির আর নাজিম চাচাকে নূরজাহান মানে তৌসিরের বিবিজান হঠাৎ করেই শিকদার কুটিরে ডেকে পাঠিয়েছেন। শিকদার কুটির হলো গোটা শিকদার পরিবারের অন্ধকার সব রহস্যের আড্ডাখানা। এখানেই লুকিয়ে আছে তাদের বেজ্জতি কাজকর্ম। এখানে বসেই নেওয়া হয় গোপন সব সিদ্ধান্ত। সকালটা ভারী অস্বস্তিকর। কুটিরের বাতাসে চাপা উত্তেজনা ভেসে বেড়াচ্ছে। মেঝের পুরনো লাল কার্পেট অনেকটাই বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তার উপর সাজানো আসবাবপত্রের গাম্ভীর্য এখনও বজায় আছে। চারদিকে ঘন কাঠের দেয়াল, জানালায় মোটা পর্দা টানা। বাইরের আলো একদমই ঢুকতে পারছে না। বিবিজান নূরজাহান বসে আছেন তার বিশাল মেহগনি টেবিলের পেছনে। মুখে গাম্ভীর্য, ঠোঁটে অল্প তাচ্ছিল্যের ছাপ, আর চোখ দুটো হিরে কাটা ধারালো মনে হচ্ছে। তার সামনে রাখা লেদারের চেয়ার। তৌসির আর নাজিম চাচা দুজনেই আস্তে আস্তে এগিয়ে গিয়ে চেয়ারে বসেন। চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তৌসির বলে, কি হইছে বিবিজান, এত কড়া জরিফ করলা যে? বিবিজান ওকে নিজের পাশে দাঁড়িয়ে থাকা একটা যুবতী মেয়েকে দেখান, যার নাম রিজা। পরনে পাতলা একটা সাদা শাড়ি, ফলে পুরো শরীরটাই দেখা যাচ্ছে। ব্যবসার জন্য এসেছে আর কি। তৌসির এক নজর ওর দিকে তাকিয়ে আর তাকায় না। ওদের দিকে তাকাতে ভালো লাগে না কেন জানি। চোখ ফিরিয়ে বিবিজানের দিকে তাকিয়ে বলে, নতুন নাকি? বিবিজান মাথা নাড়িয়ে কিছুটা শক্ত গলায় বলেন, হ্যাঁ নতুন। একটা ফুলের টোকাও দেয়নি কেউ। নতুন কলেজ পাশ করে ভার্সিটিতে উঠেছে। নাজিম চাচা এটা শুনে বলেন, ও আচ্ছা, তা কেই মাগিরে জোগাড় করলো? বিবিজান কড়া গলায় বলেন, রাইজার ভার্সিটির এইটা। রাইজা একজন ভার্সিটি প্রফেসর,
তবে তিনি কেবল ক্লাসরুমের গণ্ডিতেই সীমাবদ্ধ নন। তৌসিরদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আর এই সূত্রে তিনি যুক্ত হয়েছেন তৌসিরদের ভয়ঙ্কর চক্রে। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা নিজেদের প্রতিষ্ঠান থেকেই কিছু মেয়েকে বেছে নেন, যে মেয়েগুলো সাধারণত খোলামেলা চলাফেরা করে, আধুনিক জীবনযাত্রার প্রতি আকৃষ্ট থাকে কিংবা বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে। রাইজার মতো শিক্ষিকারাই সেসব মেয়েদের উপর নজর রাখেন, সুযোগ খুঁজে বের করেন। প্রথমে তারা মেয়েদের কাছে বন্ধুসুলভ পরামর্শদাতা হয়ে ওঠেন। কথার ঝলকে আকর্ষণীয় প্রতিশ্রুতির ফাঁদে ধীরে ধীরে মেয়েদের টেনে আনেন এই লজ্জিত অন্ধকার জগতে। একবার ফাঁসিয়ে ফেলতে পারলে আর ফিরে আসার পথ থাকে না। তারা ওদের ফাঁসিয়ে শেষমেশ তৌসিরদের চক্রের হাতে তুলে দেন। তারপর তৌসিরদের এখান থেকে এদের কন্ট্রাক্ট সাইন করিয়ে বিভিন্ন দেশের প্রভাবশালী ক্লায়েন্টদের কাছে পাঠানো হয়, শুধু বিলাসিতার প্রতারণার স্বপ্ন দেখিয়ে। বিবিজান রিজার দিকে তাকান শয়তানি চাহনি নিয়ে এক পলক, তারপর তৌসিরের দিকে তাকিয়ে বলেন, তুই চাইলে এক ডোজ নিতে পারিস ওর থাইক্কা। তৌসির এটা শুনে ঠান্ডা হয়ে যায়। এমন কথা ঠিক হজম হয় না। বিয়াইত্তা একটা পুরুষও, ওর বিবিজান কোন বিবেকে এমন কথা বলেন? পুতুল ঘরে রাখা আছে, পুতুল রেখে পেতনিকে কেন ছোবেও? তৌসির ছিটফিটিয়ে বলে, আমার বইয়ের হক আমি কাউরে দিমুনা বিবিজান। বিবিজান ডেস্কের উপর রাখা একটা বল ঘোরাতে ঘোরাতে বলেন, চল একটা বাজি ধরি, অনেক দিন হইল তোর লগে বাজি ধরা হয় না। 5 মিনিট ওর লগে এই রুমে থাকবি, শুধু যদি সামলাইতে পারোস নিজেরে, তাইলে এ যত ইনকাম কইরা আমাদের দিব সব খালি তোর। রাজি? তৌসির কথাটায় কিছুটা অবাক হয়, তবে টাকার অ্যামাউন্টও আছে, কারণ এদের এক একজনের ইনকাম আকাশ ছোঁয়া। মাফিয়া গ্যাংস্টারদের থেকে টাকা নেয় বলে কথা। তৌসির মাথা ঝাঁকিয়ে বলে, আমি রাজি, তবে আমার শরীরে ছুঁইতে পারবো না, আমার বউ আছে। আর যত টাকা এর থাইক্কা পামু সব আমার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে রাখতে হবে, কারণ আমার এই পুরুষত্ব আমার বউয়ের আমানত। খানিকক্ষণ পর বিবিজানা নাজেম চাচা বাইরে চলে গেছেন। তৌসির বসে আছে চেয়ারে রুমের মধ্যিখানে। ওর সামনেই রিজা দাঁড়িয়ে আছে। এই রিজা আবার লুচ্চামিতে ফার্স্ট ক্লাস। একটা খারাপ গান ছেড়ে দেয় স্পিকারে, তারপর ধীরে ধীরে তৌসিরের সামনে এসে ঝুঁকে গিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সরু চোখে এক পলক চোখ বুলায় রিজার মুখ পানে, বুলিয়েই মুচকি হেসে ওঠে। তৌসিরের হাসিটা তো বরাবরই মারাত্মক সুন্দর। তার ব্যক্তিত্ব খারাপ, সে স্বয়ং একজন নিকৃষ্ট মানুষ, কিন্তু এই মন্দ লোকে সব কিছু বিভৎস হলেও তার হাসিটা মন ছুঁয়ে যাওয়ার মতো। কেউ না চাইতেও এই হাসির ন্যায় মুগ্ধ চোখে খানিক মুহূর্ত চেয়ে থাকবে। ভারী মন কাড়ে এই হাসি। রিজা তবদা খেয়ে যায়, এক দৃষ্টিতে তৌসিরের ঠোঁটের কিনারার দিকে তাকিয়ে রয়। জীবনে অনেক পুরুষ দেখেছে, তবে এমন হাসিই প্রথম দেখল। তৌসির রিজার চোখে চোখ রেখে বলে, তৌসির শিকদারের পুরুষত্ব এতটাও সস্তা নয় যে তোর মতো 5 টাকার মাগির উপর ঢলে পড়ব। 5 টাকার উক্ত কথাটা শুনে রিজার বিরাট রাগ হয়। রিজা তৌসিরের থেকে সরে গিয়ে একে একে শাড়ির পিনগুলো খুলে নিয়ে আশেপাশে ফেলে দিতে দিতে বলে, দেখি আপনি কিভাবে বসে থাকেন। এই বলে ওর নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দেয়। এতে ওর অর্ধ শরীর উন্মুক্ত হয়ে যায়। ধবধবে সাদা শরীরটা জীবন্ত ফুলের মতো ফুটে ওঠে তৌসিরের চোখের সামনে। কিন্তু তৌসির এসবে পাত্তা দেয় না। ওর চোখ যখন রিজার দিকে যায়, কেন জানি নাজার কথা বড্ড মনে পড়ে। না, ঠিক ওর কথা মনে পড়ে না, ওর ওই মারাত্মক নয়নজোড়া চোখের সামনে ভাসতে থাকে। তৌসির রিজার দিকে একটুর জন্য আর তাকায় না। পুরুষ মানুষের মন মেজাজের গ্যারান্টি নেই, সেকেন্ডের মধ্যেই পোল্টি খেতে পারে।
তৌসিরের ভেতরটা ধড়ফড় করছে। তবুও তৌসির স্থির হয়ে বসে থাকে সামনে ফ্লোরের দিকে তাকিয়ে। রিজা নিজের শাড়ি পুরো খুলে নিয়ে নানাভাবে বাজে ইঙ্গিতে তৌসিরকে সিডিউস করার চেষ্টা করলেও এসব কিছুই হয় না, কারণ তৌসির ওর দিকে তাকায়ও না। 5 মিনিট হয়ে যায়। তৌসির দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে ধমকে উঠে বলে, এই মাগি, কাপড় পর, তোর টাইম শেষ। রিজা এমন ধমকে লজ্জায় পড়ে যায়। এত মোহরা ঘেরা সৌন্দর্য রেখেও এই তৌসিরকে গলাতে পারল না। রিজা নিজের শাড়ি ঠিক করে নেয়। ঠিক করে নিলেও এলোমেলো রয়েই যায়। তৌসির বুক ভরার শ্বাস ছেড়ে নিয়ে উঠে দাঁড়ায়। আশেপাশে এক নজর তাকায়। তারপর রিজার দিকে কদম এগিয়ে ওকে উদ্দেশ্য করে বলে, তৌসির শিকদারের লুঙ্গির গিট্টু খুললে একমাত্র তার বউয়ের জন্যই খুলব, তোদের মতো বেশ্যাদের জন্য না। রিজা তৌসিরের চোখে চোখ রেখে বলে, আপনি তাকাননি আমার দিকে, যদি তাকাতেন তাহলে আমার প্রতি আসক্ত হতেন। তৌসির রিজার কথায় তাচ্ছিল্যের এক চিলতে হাসি দিয়ে বলে, ঘরে চাঁদ রেখে তোর মতো পাদের দিকে তাকানোর টাইম নাই আমার। আপনার বইয়ের চেয়ে দ্বিগুণ মেহনত করতে রাজি আমি। তৌসির এটা শুনে হুমকির সুরে বলে, এই চুপ, আমার বইয়ের নাম মুখেও নিবি না, মাগিগিরি করবি কর। তোর মতো 5 টাকার মাগির আমার বইয়ের নাম মুখে নেওয়ার যোগ্যতা নাই। ব্যাস। রিজা থেমে মাথা নিচু করে নেয়। তৌসির আবার বলে ওঠে, আর যদি জীবনে আমার সামনে কাপড় খুলিস তাইলে কাপড় সহ আগুন ধরাইয়া জ্বালাইয়া দিমু। এই বলে তৌসির লুঙ্গির কোণ কোমরে ঠেসে নিতে নিতে রাগী মেজাজ নিয়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। বের হয়ে বিবিজানকে বলে, আমার অ্যাকাউন্টে টাকা দিও সব সময়, ভিতরে কিছুই হয়নি। এই বলে তৌসির নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বিবিজান হতাশ হন বড্ড। উনি চান তৌসিরকে এসবে সরাসরি জড়াতে, কিন্তু তৌসির এসবে নেই। নাজেম চাচা তৌসিরের সাথে পা ফেলতে ফেলতে জিজ্ঞেস করেন ওকে, কিরে, এত ভয়াবহ আগুন দেখাও তুই কিছুই করলি না? ওনার কথায় তৌসির রুক্ষ চোখে এক পলক ওনার দিকে তাকায়। তারপর বলে, তোমাদের মতো আমার অত উত্তেজনা নাই যে যেই মাগি দেখমো ওর লগেই বিছানায় চইল্লা যামু। নাজিম চাচা ওর কথার প্রতি উত্তরে বলেন, এমন সুন্দরী চিজ দেখলে মানুষ রাস্তাঘাটে কন্ট্রোললেস হয়ে যায়, আর তুই সামনে থেকেও কি করে সম্ভব? তৌসির চাচার কথায় খানিকটা তাচ্ছিল্যের সহিত বলে, রাস্তাঘাটে এনে হ্যানে কন্ট্রোললেস হইয়া এইসব ওই জানোয়াররাই করে, যাদের জন্মই রাস্তাঘাটে। নাজিম চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আগে কইতি বৌরে দিয়া কুমারত্ব ধ্বংস কইরা পরে যা ইচ্ছা করবি, তাই এখন করস না কেন? তৌসির তিক্ত সুরে গরম মাথায় উত্তর এঁটে দেয়, বইয়ের লগে কিচ্ছু হয় নাই এখনো। নাজিম চাচা এটা শুনে টাসকি খেয়ে বলেন, কি বললি তোরা? তৌসির ঠান্ডা গলায় বলে, ও অনেক ছোট, ওরে সময় দেওয়া উচিত। আর এসব কথা আর কেউ যেন না জানে। এখন এসব কথা বাদ, কামের কথা কও। নাজিম চাচা ঠান্ডা হয়ে যান। তৌসিরের মন মেজাজ ঠিক বুঝে উঠতে পারেন না। সন্ধ্যা নেমেছে। আবছা আলো ছায়ায় ঢাকা বাগানের কোণটি আজ এক গুপ্ত মন্ত্রণা কক্ষ। বাতাস ভারী হয়ে আছে লোবার ষড়যন্ত্রের নিঃশ্বাসে। সবুজ ঘাসার পাতার আড়ালে যে বৈঠকটি বসেছে তার মূল কেন্দ্রে রয়েছে তৌসির, রাজনৈতিক ক্ষমতার ভেতরের খবর পাচার করার মূল কাণ্ডারি। ওর চারপাশে বসে আছে নাজেম চাচা, মিনহাজ মামা, সবাই। তাদের সবার চোখ স্থির হয়ে আছে তৌসিরের হাতে সাদা কাগজের খামের উপর। এটি কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এক সোনার ডিম পাড়া হাঁস। এই খামটি তাদের বিনাশ্রমে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন। তৌসির মন্থর গতিতে আত্মতৃপ্তির হাসি হেসে খামটি খোলে। ভেতর থেকে বের হয়ে আসে ভাঁজ করা একখানা কাগজ, সরকারি সিলমোহর যুক্ত।
স্পর্শকাতর। ডেভেলপমেন্ট ম্যাপ, এই মানচিত্রটি হলো আসলে রাষ্ট্রের গোপন সিদ্ধান্ত। কোন পথে বইবে উন্নয়নের স্রোত, কোন এলাকাগুলো রাতারাতি হয়ে উঠবে মূল্যবান, এই তথ্য একমাত্র সরকারি কর্মকর্তার ভেতরের কিছু অংশ লোকেরাই জানে। এবং তৌসির বহু চালাকিও আঁকাবাঁকা পথে এর নকল কপি বের করে এনেছে। তাদের সামনে টেবিলের অন্য পাশে বসে আছে এলাকার বড় রিয়েল এস্টেট বিল্ডারদের দল। এদের চোখে ক্ষুধার্ত শিকারীর দৃষ্টি। ম্যাপের প্রতিটা চিহ্নিত এলাকা, প্রতিটা রেখা তাদের কাছে লক্ষ লক্ষ টাকার হাতছানি। চক্রের মূল কৌশলটি পরিষ্কার, তৌসিরের ম্যাপের গোপন তথ্য বিল্ডারদের দেবে। বিল্ডাররা তখন অতি দ্রুত সেই চিহ্নিত এলাকার সাধারণ সরল মানুষদের কাছ থেকে অল্প দামে জমি কিনে নেবে। তাদের বলা হবে এই জমি হয়তো ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা সরকারি অধিগ্রহণে চলে যাবে, তাই কম দামে বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সাধারণ মানুষ এই জালে জড়িয়ে কম দামে জমি বিক্রি করে দেবে। এরপর যখন সরকার আনুষ্ঠানিকভাবে সেই এলাকায় কাজ শুরু করতে আসবে, বিল্ডাররা সেই জমি কয়েক গুণ চড়া দামে সরকারের কাছে বিক্রি করবে। এই বিক্রয়লব্ধ অর্থের 40% সরাসরি চলে আসবে তৌসিরদের পকেটে। এভাবেই বিনা পরিশ্রমে ও বিনা বিনিয়োগে তৌসিররা কাঁচা টাকা হাতিয়ে নেয়। তবে তৌসির সতর্ক, সে একজন ব্যক্তিকে কখনোই পুরো ম্যাপের খবর দেয় না। বিভিন্ন জনকে বিভিন্ন তথ্য দিয়ে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখে। রাজনীতিতে আসার এই সুযোগকে তারা ব্যবহার করে এক সুন্দর সুযোগ হিসেবে ভেতর থেকে শান্তিমতো ভেতরকেই ক্ষয় করে যাওয়ার এক নির্লজ্জ খেলায় মেতে ওঠে। তৌসির ম্যাপটা দেখে ওদের দুজনকে বলে, পাশে যে বস্তি আছে ওইটা ইমিডিয়েটলি কেন, এটা আগামীতে কাজ করা হবে। ওই বিল্ডাররা বলে ওঠে, আচ্ছা তা কত টাকার খরচ আইব? তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জমি 10 কোটির উপরে বেচা যাইব, এখন 2 অথবা 1-এ কিনতে পারবা। একজন বিল্ডার বলে ওঠে, যদি সরকার এনে পরে কাজ না করে? তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। ওর কাজের উপর সন্দেহ। না, এমন বিচার মানা যায় না, এটা ভারী অন্যায় একখানা কর্ম। তৌসির ধমকে উঠে বলে, এই খানকির পোলারা, তোরা কি আমারে কাঁচা খেলোয়াড় মনে করস যে সন্দেহ নিয়া কথা কস? তোগো যদি লাগে তো চুপচাপ ডিল কর, নয়তো ভাগ এখান থেক্কা। বিল্ডাররা আর কিছু না বলে মাথা নাড়িয়ে উত্তর দেয়, ঠিক আছে, তাহলে এমনই হবে। আপনি যা বলবেন আমরা কিনে নেব। এই বলে ওরা উঠে যায়। তৌসির ওদের শেষ কথাটি সুন্দর ভাষায় বলে, মনে রাখবেন, এই রাজনীতিতে যদি টিকে থাকতে হয় তবে ভেতর থেকে শান্তিমতো ভেতরকেই ক্ষয় করে যেতে হয়। এটাই আমাদের বিনিয়োগ, এটাই আমাদের ক্ষমতা। সবাই যেন মনে করে আমরা দেশের সেবক, কিন্তু আমরাই জানি এই সেবার আড়ালে আমরা কেবল নিজেদের ভাগ্য সেবাই করে চলেছি। ওরা যেতেই রুদ্র তৌসিরের পাশে এসে বসতে বসতে বলে, আচ্ছা তৌসির ভাই, একখানা কথা কই। তৌসির রুদ্রের কথায় তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বলে, ক। রুদ্র বিরাট সংকোচ কাটিয়ে বলে, এভাবে দেশে খয়রাত করা কি ঠিক হইতাছে? এমনিতেই অর্থনীতি এক্কেবারে মর্মর অবস্থা, এমন দুর্নীতি করা উচিত না, আমরা বেশি কইরা ফেলছি। তৌসির রুদ্রের কথায় মুচকি হাসে। রুদ্রর কাঁধে হাত রেখে আর চোখে রুদ্রর দিকে কিছু সময় চেয়ে থাকে। তারপর বলে, শোন, একটা খাঁটি কথা কই তোরে। কও। রাজনীতিতে সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রেসিডেন্ট হোক বা প্রসিকিউটর, সাংবাদিক হোক বা পুরো নিউজ চ্যানেল, সবাই দুর্নীতিবাজ। মিনহাজ মামা মদের গ্লাসে বরফ ঢালতে ঢালতে বলেন, এই দেশে ঝাড়ুদার থেকে শুরু কইরা মন্ত্রী অবধি ঘুষ খায়, তো আমরা খাইলে কি? রুদ্রমুখ প্যাঁচার মতো করে বসে থাকে। এমন মস্ত বড় বড় ডায়লগ শুনে নাজেম চাচা সিগারেটে টান দিতে দিতে বলেন,
রাজনীতিতে কোনো ছাড় নাই, যে যত মারতে পারো মাইরা নাও, পতন কেমনে হয় কওয়া যায় না। তৌসির রুদ্রের মুখ গোমরা দেখে ওর থুতুনি ধরে বলে, এই দেশের কথা চিন্তা কইরা শুকাইস না। তৌসিরের কথায় রুদ্র ভ্রু কুঁচকে ওর চোখের দিকে তাকায়। তৌসির হেসে বলে ওঠে, এই দেশের সরকার যদি হয় চোর, তাইলে বেশর্ধেক জনগণ ডাকাইত হবে। এই দেশ এরম চলছিল আর চলবে। রুদ্র মলিন গলায় বলে, সত্যি ভাই, সবাই এক থলের বিড়াল। নুহমান শাহ তিক্ত স্বরে বলে ওঠে, এই দেশে সরকার ও পক্ষ অপোজিশন বলে কিচ্ছু নাই, আছে শুধু দুর্নীতির ভিন্ন ভিন্ন ব্র্যান্ড। তৌসির খেয়াল করে এখানে সবাই থাকলেও কেরামত নেই। এটা দেখে তৌসির নুহমান শাহকে জিজ্ঞেস করে, কিরে নুহমান, কেরামত কই? নুহমান এটা শুনে হেসে বলে, ও ঘুমে ভাই, গতকাল খেলা দীক্ষা ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতাছে। খেলার কথা শুনেই তৌসির দাঁত কেলিয়ে হেসে ওঠে, বলে, কি ব্যাং দেখতে খেলা, 136 রানের টার্গেটটাও মিস করলো সাউয়ারা, ছি ছি, কি লজ্জা। মিনহাজ মামা হতাশ হয়ে বলেন, খেলা দীক্ষা শপথ করছি, আর জীবনেও দেখব না। নাজেম চাচা মিনহাজ মামার কথায় কটাক্ষ করে বলেন, এমন বিলাই তবা তো প্রতিবারই করস। তৌসির এর মাঝে বলে ওঠে, দোষ আসলে খেলোয়াড়দের না, দোষ ওই হালার যে কৃষি প্রধান দেশে ক্রিকেট প্রধান বানাইছে। রুদ্র আক্ষেপে সুরে বলে, মরণের পরও একটা কাপ আনতে পারবো না কেউ। তৌসির রুদ্রের কথায় বিরক্তি নিয়ে বলে, ইদানিং বাংলাদেশের খেলা দেখা মাঝে মধ্যে মন চায় খেলোয়াড় সহ স্টেডিয়াম বোমা মাইরা উড়াইয়া দেই। ওর কথায় উপস্থিত সবাই তাচ্ছিল্যের সুরে হেসে ওঠে। যদিও হাসছে, কিন্তু মনের মধ্যে ব্যথা ঠিকই রয়ে গেল। ওরা জানে হারবে, কিন্তু আশা নিয়ে খেলা দেখতে বসে। প্রতিবারই এমনটাই হয়। তৌসির এবার সোফায় হেলান দিয়ে বুক টেনে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু সময় শান্ত চোখে আসমানের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, চাচা, একটা গান বাজাও তো, বহুত দিন হইল ডান্স দেই না। নাজেম চাচা এটা শুনে লভ্যাংশী হাসি দিয়ে চেয়ারের পাশে রাখা স্পিকারটার বোতামে চাপ দেন। বোতাম চাপতেই বাজতে লাগে একটা সুপরিচিত গানের বিট। টোন শুনতেই সবার কান নিংড়ে ওঠে। তৌসির আর রুদ্রর চোখে লাইটনিং ঝাপটা লাগে। ওরা দুজন একে অপরের দিকে এক ঝলক হাসি ছুঁড়ে মেরেই সোফা ছেড়ে তরাক উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে এক ছন্দে ঠোঁট চাপে আর হাতটা করে অলিম্পিক মোটিভেশনে। উদ্দেশ্য একটা দুর্দান্ত ডান্স দেওয়া। মিনহাজ মামা লুঙ্গির কোণটা অদ্ভুতভাবে হেলান দিয়ে ধরেন। শুরু হয় আসল মজা। নাজিম চাচা, মিনহাজ মামা, তৌসির, নুহমান শাহ আর রুদ্র সবাই মনে হয় এই মুহূর্তে এক কাট্টা। লুঙ্গির কোণ হাতে নিয়ে শুরু হয় তাদের উড়াধুরা ডান্স। স্পিকারে এখন গম গম করছে একটা স্পেশাল গান। এমন সময় তৌসির সোফা থেকে ঝাঁপ দিয়ে হাতে নেয় একখানা কালো চশমা, যার ফ্রেম ভাঙা। লেন্সে টুকটাক আঁশ, কিন্তু ভাঙা থাকা সত্ত্বেও তৌসির চশমাটা হাতে নিয়ে চোখে স্টাইল করে এঁটে নেয়। চশমাটা পড়তে পড়তেই স্বভাবতই একটা লেন্সই পিছলে যায় চশমার। পিছলে গেলেও তৌসির চশমাটা সোজা করে না, বরং এক চোখ ঢেকে রেখে ডান্সের কৌতুক শুরু করে বলে ওঠে, হাফ সেট স্টাইল সেকেন্ড হ্যান্ড। স্পিকারের তালে তালে সবাই গলা মেলায়। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আর তারপরে সেই উদ্দাম আহ্বান, অন সেকেন্ড শেখ হাসিনা, অন সেকেন্ড শেখ হাসিনা, অন সেকেন্ড শেখ হাসিনা, জয় বাংলা। নাচের মাঝেই ঘেমে নিয়ে একসা হয়ে তৌসির বলে ওঠে, শেখের মাইয়া আর কিছু করুক আর না করুক, একটা ঝাক্কাস গান দিয়া গেছে রে, এক্কেরে মনের মতো। কিছুটা থেমে গিয়ে আবার বলে, আগামী 50 বছরও এমন দুর্দান্ত গান কোনো দল দিতে পারবো না।
এই বলে সে আবার নাচের তালে কোমর দোলাতে শুরু করে। গানের সুরের বাঁধন আরও শক্ত হয়। জয় বাংলা জিতবে আমার নৌকা, জয় বাংলা জিতবে আমার নৌকা। রুদ্র নাচতে নাচতে একটা ঢেকুর তুলে চোখ টিপে বলে, দল যার যার, গান কিন্তু সবার, হোক বিরোধী দলের গান, নাচমু কিন্তু আমরা সবাই। এই বলে সে একটা কালো চশমা চোখে লাগিয়ে নেয়, যেটা আসলে চায়ের দোকান থেকে চুরি করা সানগ্লাস। স্পিকারে বেজে ওঠে, জয় বাংলা শেখ হাসিনার সালাম নিন। নাচ যখন জমে ক্ষীর, তখন নাজেম চাচার নজর যায় তৌসিরের দিকে। উড়াধুরা নাচের চোটে ওর লুঙ্গি প্রায় হাঁটুর উপরে উঠে গেছে। নাজেম চাচা সেটা নিচে নামানোর জন্য যেই একটানে হাত বাড়িয়েছেন, তৌসির অমনি সরে গিয়ে চিৎকার করে ওঠে, এই স্বরের বাচ্চা, টান মারিস না, নিচে কিছু পড়ি নাই। আর তার ফাঁকি আবার উচ্চস্বরে গানের শেষ অংশ ভেসে ওঠে, জয় বাংলা নৌকা মার্কায় ভোট দিন।